আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। বিচারক নিয়োগ থেকে শুরু করে বিচারকদের ক্ষমতা, দলীয়করণ, বিচারকদের স্বেচ্ছাচারিতা, সরকারের নির্দেশে সরকারের পক্ষে যায় এমন অসংখ্য যে রায় দেয়া হচ্ছে, পাশাপাশি নিম্ন আদালতের যারা বিচারক রয়েছেন তারা তো এক প্রকার বাধ্যই থাকেন সরকারের কথা শুনতে। ত্রুটিগুলো কোথায়, সংবিধান কি বলছে, সংবিধানের বাইরে কী ধরনের কাজ চলছে দলীয় সরকারগুলোর অধীনে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে বন্দি বিনিময়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এই চুক্তি কতটা কার্যকর, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয় বিচার বিভাগ এবং প্রত্যর্পণ চুক্তির অস্বচ্ছতা। এই বিষয়ে আলোচনার জন্য ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সাবেক জজ এবং সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল ইকতেদার আহমেদ, রয়েছেন লন্ডন বার অব নিউহ্যামের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ। আমি ইকতেদার আহমেদ, আপনাকে দিয়ে শুরু করছি। সারা বছর ধরে নানান ধরনের অভিযোগ রয়েছে আমাদের হাইকোর্টের বিষয়ে, আপিল বিভাগের বিষয়ে, বিচারক নিয়োগ থেকে শুরু করে আরও যে সব বিষয় বললাম। আমি প্রথমে একটু জানতে চাই যে হাইকোর্ট এবং আপিল বিভাগ এবং প্রধান বিচারপতি, অন্যান্য বিচারক সহ তাদের নিয়োগের ক্ষেত্রে কতটুকু সংবিধান আমরা ফলো করি বা সংবিধানে কী বলা রয়েছে? দেখুন, যে আমাদের তো সংবিধান যেটা আছে এটা হচ্ছিল দেশের সর্বোচ্চ আইন, এবং সংবিধানের হচ্ছিল আর্টিকেল 95 রিলেটস টু অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট। তো সেখানে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে নিয়োগের ব্যাপারে 4টি যোগ্যতার কথা বলা হয়েছে। একটা হলো যে ওনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, প্রথম যোগ্যতা। দ্বিতীয় যোগ্যতা হলো যে যদি আইনজীবী হন সেক্ষেত্রে হচ্ছিল সুপ্রিম কোর্টে তার 10 বছর আইনজীবী হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে। আর যদি অধস্তন আদালতের বিচারক হন সেখানে অধস্তন আদালতের বিচারক হিসেবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এর পরের যে যোগ্যতাটা সেটা বলা হয়েছে যে এনি আদার কোয়ালিফিকেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই ল মেড বাই পার্লামেন্ট, অর্থাৎ সংসদ কর্তৃক প্রণীত আইনের দ্বারা অন্য যে কোনো কোয়ালিফিকেশান। এটা এই যে বাংলাদেশ অভ্যুদয় পরবর্তী আজকে 53 বছর হতে চললো, ওই আইনটা কিন্তু আজ পর্যন্ত করা হয় নাই, যে বিচারকদের যোগ্যতা নির্ধারণ আইন। অর্থাৎ এখন আপনি ধরো আমাদের বিচার বিভাগ তো 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছিল হায়ার জুডিশিয়ারি আর একটা হচ্ছিল সাবঅর্ডিনেট জুডিশিয়ারি। এখন ধরেন 2টা ক্লাসকে করা হয়েছে, যে কোয়ালিফাই করা হয়েছে। 2 classes of persons have been made qualified to be judges of the Supreme Court. একটা ক্লাস হলো এই সুপ্রিম কোর্টের প্র্যাকটিসিং লয়ার, আর একটা ক্লাস হলো অধস্তন আদালতের বিচারক। তাহলে এখানে যেহেতু 2টা ক্লাসকে আপনার কোয়ালিফাই করা হয়েছে, তাহলে হুইনেভার দেয়ার ইজ এনি অ্যাপয়েন্টমেন্ট 50-50 যাবে, 50% যাবে লয়ার থেকে, 50% যাবে হলো জাজ থেকে। এটা কিন্তু আমাদের কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এটা কিন্তু ফলো করে না। দলীয় বিবেচনায় মুখ দেখে নিয়োগ দেওয়া হয়, এবং দেখা গেছে যে অধিকাংশ নিয়োগের ক্ষেত্রেই 80% যায় লয়ার থেকে, 20% যায় সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে। এখন এই যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে যে নিয়োগ যে হয়, এখানে দেখা যাচ্ছে যে গত 20 বছর সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে যত বিচারক নিয়োগ হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সুপারসেশন হয়েছে, অর্থাৎ জ্যেষ্ঠতার লঙ্ঘন হয়েছে। এখন আপনি জ্যেষ্ঠতা কীভাবে নির্ধারণ হয়? আমরা যখন চাকরিতে ঢুকেছি তখন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আসতে হতো, এখন আসে হলো জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে। এখন পাবলিক সার্ভিস কমিশনের 1200 মার্কসের রিটেন পরীক্ষা, 200 মার্কসের ভাইবা পরীক্ষা। তো ওই পরীক্ষায় আপনাকে কোয়ালিফাই করে তারপরে ওরা যে গ্রেডেশন করে দেয় সেটাই আপনার জ্যেষ্ঠতার তালিকা। এখন আপনাকে দেখা যাচ্ছে যে আপনি যখন এটা 20 বছর আগে বিচারক নিয়োগ হলো, 54 জনকে সুপারসিড করে 55 নম্বরকে সুপ্রিম কোর্টে জাজ করা হলো, 205 জনকে সুপারসিড করে 206 নম্বরকে আপনার সুপ্রিম কোর্টে জাজ করা হলো। তাহলে আপনি যদি 54 জনকে সুপারসিড করেন বা 205 জনকে যদি সুপারসিড করেন, তাহলে তো আপনি যে সামারির মাধ্যমে বা যেই ফাইলে যে নোটের মাধ্যমে নিয়োগ হয় সেখানে তো আপনাকে তো জাস্টিফিকেশন দিতে হবে যে যাদেরকে অতিক্রান্ত করা হয়েছে, সুপারসিড করা হয়েছে 54 জন বা 205 জন, তাদের থেকে ইনি সুপিরিয়ার। যে কেন, কীভাবে সুপিরিয়ার? মেধার দিক থেকে সুপিরিয়ার, দক্ষতার দিক থেকে সুপিরিয়ার, এবং তিনি সততা বা ন্যায়পরায়ণতা সব দিক থেকে সুপিরিয়ার। এই ধরনের কোনো ব্যাখ্যা তো নাই। তাহলে এই ধরনের কোনো ব্যাখ্যা যদি না থেকে থাকে, তাহলে এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা জড়িত, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী
এবং রাষ্ট্রপতি এই চারজন এরা হচ্ছে এই যে নেক্সাস, এবং এই চারজন যে আপনি যে একজনের যে অধিকার ক্ষুণ্ণ করলেন, এই হয়তো এই দুনিয়াতে বা এই যে বাংলাদেশের বিচার ব্যবস্থা তাদের বিচার হবে না, বা এখন হয়তো নতুন সরকার এসেছে তারা হয়তো এটাকে রিওপেন করতে পারে যে আপনারা যে বিচারক নিয়োগ দিলেন কিসের ভিত্তিতে এতজনকে সুপারসিড করে এদেরকে নিয়োগ দেওয়া হলো, একটা কমিশন করে এটা দেখা। আমি একটু হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের কথা আমি বলছি যে একটা কমিশন করে এটা দেখা যেতে পারে। তো আমি বলছি যে যারা এই নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত এবং যাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, এই চারজনের সারা জীবনের যত যদি পুণ্য থাকে, ওই সব পুণ্য কিন্তু ওই একটা অন্যায়ের কাছে বিলীন হয়ে গেছে। আর আপনি বলছেন যে এই যে হাইকোর্ট ডিভিশন থেকে অ্যাপিলেট ডিভিশনে, হাইকোর্ট ডিভিশন থেকে অ্যাপিলেট ডিভিশনে যখন নিবে, হাইকোর্ট ডিভিশনে যারা জ্যেষ্ঠ ওরা কিন্তু অ্যাপিলেট ডিভিশনে যাবে, কিন্তু বর্তমান সরকার তাদের এই যে গত 14 বছরের শাসনামলে এই জ্যেষ্ঠতা, হ্যাঁ আগের সরকার এই জ্যেষ্ঠতা কিন্তু মেনটেন করে নাই। এবং চিফ জাস্টিসের ক্ষেত্রে হচ্ছিল যিনি সিনিয়র মোস্ট উনি চিফ জাস্টিস হবেন, তারা কিন্তু সেটা কিন্তু এটা শুধু গত 15 বছর না, এর আগেও তো দেখা গেছে, এর আগেও হয়েছে, অর্থাৎ এটা মেনটেন করে নাই। এখানে দেখা গিয়েছে যে আমি বলবো যে যদিও স্বৈরশাসক বলা হয় এরশাদ সাহেবকে, কিন্তু তার চেয়ে কিন্তু আমাদের যে বিগত জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ, এটা কি সংবিধানে উল্লেখ আছে? না, সংবিধানে তো এটা তো উল্লেখ থাকার তো দরকার নাই। তো এটা তো হচ্ছিল এটা তো হচ্ছিল বেসিক প্রিন্সিপাল যে আপনি তো একজনের জ্যেষ্ঠতা আপনি কিভাবে জ্যেষ্ঠতা আপনি ক্ষুণ্ণ করবেন। যদি জ্যেষ্ঠতা যদি আপনি ক্ষুণ্ণ করতে হয় তাহলে তো আপনাকে তো জাস্টিফিকেশন দিতে হবে, এবং সামানিতে অবশ্যই নোট থাকতে হবে যে এই কারণে তাকে দেওয়া গেল না এবং তার পরবর্তীকে দেওয়া হয়েছে। এই ধরনের কোনো ব্যাখ্যা যদি না থাকে তাহলে হলো আরও একটি বিষয় লেখা থাকে যেটি বর্তমান সংবিধানে রয়েছে যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। কিন্তু আমরা তো দেখি সবসময় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী বা তার নির্দেশ অনুযায়ী রাষ্ট্রপতি শুধু সিগনেচারটা করেন, তাই তো? এর বাইরে তো কিছু দেখি না আমরা। এটা যদিও সংবিধানে বলা আছে যে দুটি ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার প্রয়োজন নাই, একটা হচ্ছিল প্রধানমন্ত্রীর নিয়োগ আর একটা হচ্ছিল প্রধান বিচারপতি। তো প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে ল মিনিস্ট্রি থেকে সামারি যায় প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী থেকে সামারি যায় হচ্ছিল রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কার্যালয় কিন্তু এই ফাইল ইনিশিয়েট করে না। তো সুতরাং সেখানে হচ্ছিল রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে কোনো কিছু করারই আমাদের দেশে সুযোগ নাই। রাইট, আমি আসবো আপনার কাছে, অবশ্যই আরও কিছু শোনা রয়েছে। ব্যারিস্টার নাজির আহমেদ, আমি একটু, যেহেতু আপনি লন্ডন বার অব নিউহ্যামের সাবেক ডেপুটি স্পিকার, নিশ্চয়ই লন্ডনের যে আইন কানুন বা যে কার্যক্রম তার সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত। আমরা তো সবসময় ওয়েস্টমিনিস্টার পদ্ধতি ফলো করার চেষ্টা করি সরকার গঠনের ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে। বিচারক নিয়োগের ক্ষেত্রে সেখানের পদ্ধতিটা কি আসলে, স্বচ্ছতা কতখানি, বা যদি আমরা কম্পেয়ার করি বাংলাদেশের সঙ্গে অসঙ্গতিগুলো কোথায় কোথায়? আপনাকে অশেষ ধন্যবাদ, এবং খুব ভালো লাগছে আপনাদের সাথে টক শোতে এসে। বিশেষ করে ইকতেদার সাহেব আসলে জুডিশিয়ারির, বাংলাদেশ জুডিশিয়ারির গর্ব, অত্যন্ত সুন্দর করে বলেছেন যে ইনকনসিস্টেন্সিগুলো আর কি। বিলেতের বা ইংল্যান্ডের বা ইউকের জুডিশিয়ারির সাথে বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট, মানে জাজদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে অনেক আছে, মানে ডিফারেন্স আছে। প্রথম হচ্ছে যে সেখানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন দ্বারা জাজ অ্যাপয়েন্টেড হয়, এখানে সরকার করে না। মানে না রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী, ওখানে তো রাষ্ট্রপতি নেই, না কুইন অথবা কিং। অ্যাপয়েন্টমেন্টটা দেয় কুইন, কিং এখন, কিন্তু এরপরে ইন্ডিপেন্ডেন্ট অ্যাপয়েন্টমেন্ট কমিশন আছে, এবং এই অ্যাপয়েন্টমেন্ট কমিশনে লে পারসন, মানে দেশের বা সমাজের সবচেয়ে বেশি এক্সট্রাঅর্ডিনারি সিটিজেন যারা, তাদেরকে ওখানে রাখা হয় মেম্বার হিসাবে। তারা বিভিন্নভাবে অ্যাসেস করে, টেস্ট করে, পরীক্ষা নিয়ে জাজদেরকে নিয়োগ দেওয়া হয়। এখানে কোনো বৈষম্যের কোনো সুযোগ নাই, এবং যারা নর্মালি জুডিশিয়ারিতে নেওয়া হয় দে আর দ্য ট্যালেন্টেড প্রফেশনালস, লিগাল প্রফেশনালস, যার কারণে ওখানে কোনো কোয়েশ্চন উঠে না ওই যে সুপারসিশন করার জন্য। আর সুপারসিশনটা হচ্ছে, দেখেন জাজদের ব্যাপারে যখন এভাবে সুপারসিড করা হয় তখন আই ক্যান সি দ্য পেইন অফ দ্য জাজেস। কারণ জাজেস যারা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করেন, তারা মানুষের আশা ভরসার সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত। তারা পুরো কেরিয়ার জুড়ে বাংলাদেশের মানুষের জন্য সুবিচার করে আসছেন, কিন্তু তারা যখন অবিচারের সম্মুখীন হন তখন আপনি তাদের হৃদয়ের রক্তক্ষরণ বুঝতে পারেন। পলিটিশিয়ান বা অন্যান্যরা তো মিছিল করতে পারে, মিটিং করতে পারে, প্রেস কনফারেন্স করতে পারে, কিন্তু জাজদের এত সাইলেন্ট রক্তক্ষরণ হয়। আমি তো বেশ কয়েকজন সিনিয়র বিচারপতির সাথে আমার দেখা হয়েছে গতবার, এবারও এবং এর আগের বারও। আই ক্যান ফিল দ্য পেইনস। এটা মোটেও ঠিক না। কতটুকু গলতপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট। বিগত সরকার যখন প্রথমে ক্ষমতায় আসেন, এসেই তারা 17 জন বিচারপতিকে হাইকোর্টে নিয়োগ দিলেন। বাংলাদেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলো 5 মে 2010 রিপোর্ট করছে 17 জনের মধ্যে 9 জনের LLB-তে 3rd ক্লাস, 13 জনের একাধিক পরীক্ষায় 3rd ক্লাস। কম্পেয়ার করছে 212 জন
অ্যাসিস্ট্যান্ট জাজ নিছে, আগে বিসিএস বলা হতো, এখন জুডিশিয়াল সার্ভিস বলে আর কি। একজনেরও থার্ড ক্লাস নাই এবং সবার একাধিক পরীক্ষায় ফার্স্ট ক্লাস। আচ্ছা, তার মানে হচ্ছে লোয়ার জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্টটা অত্যন্ত স্বচ্ছ, প্রতিযোগিতামূলক। এরপরে যখন তাদেরকে সুপারসিড করে হাইকোর্টে নেওয়া হয়, এটা তো অত্যন্ত দুঃখজনক। আমার অনেক বন্ধু প্র্যাকটিশনার, ওনারা বলেন যে দেখেন এখানে তো সাংবিধানিক কোনো বার নয়, থার্ড ক্লাস করে নেওয়া যাবে না। আমি বলছি তো আপনি কী বলেন, হাইকোর্টের রায় লিখতে হবে, এখানে উইজডমের প্রশ্ন, আপনি থার্ড ক্লাস লোককে দিয়ে রায় লেখাবেন? তাহলে তো আপনি তাহলে টিভিতে যখন সাক্ষাৎকার ইকোনমিক্স বা অন্যান্য বিষয়ে, তখন তো আপনি ঢাকা ইউনিভার্সিটি বা নামকরা ইউনিভার্সিটির প্রফেসর না নিয়ে আপনি ওই মফস্বল এরিয়াটা কলেজের প্রভাষককে নেন না কেন? এখানে তো বার নয়। সুতরাং মেধার তো মূল্যায়ন করতে হবে। আমরা যদি মেধাবীদেরকে, যেটা ইকতেদার সাহেব খুব সুন্দর করে বলেছেন, আমরা অনেক ক্রিটিসিজম করতে পারি এরশাদ সাহেবের, কিন্তু ওই সময়ও অষ্টম সংশোধনীর যে রায় দিয়েছিলেন লিডিং জাজমেন্ট, অনেকটা তার গালে চটেবাঘাত মারার মতো। তারপরে উনাকে 1 মাসের জন্য চিফ জাস্টিস বানানো হয়েছিল এবং এভাবে এত নগ্নভাবে সুপারসিড করা হয় নাই। কিন্তু আমরা পরবর্তীতে যা দেখলাম, এটা খুবই পীড়া দেয়। যার কারণে আমাদেরকে এনশিওর করতে হবে, একদিকে নিয়োগ অবৈধ ঠিক বলবো না আমি, স্বেচ্ছাচারিতার সঙ্গে নিয়োগ, আবার স্বেচ্ছাচারিতার সঙ্গে সুপারসিড করা। ট্যালেন্ট, মেরিট এগুলা থাকবে ক্রাইটেরিয়া। আপনার বিলঙ্গিংনেস, আমার দলের বা আমার পক্ষে রায় দিবে, একেবারে অথর্ব লোকদেরকে নিয়ে সেখানে বসাবেন, ডিকটেট করবেন, রায় লিখে দিবেন, এগুলো তো কোনো মতেই মানা যায় না। এবং যেটা ইকতেদার সাহেব খুব সুন্দর করে বলছেন যে ওই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা দরকার। এবং এটার জন্য একটা ভালো উইটনেস হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার ব্রোকেন ড্রিম নামে একটা বই, 700 পৃষ্ঠার উপরে। আমি আস্থা বই আদি অন্ত পড়েছি, একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, ওয়ার্ড বাই ওয়ার্ড, 700 পৃষ্ঠার বই। এবং এই বইতে এত কিছু লিখে গেছেন কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়, আপনি পড়লে আপনার গা শিউরে উঠবে। এগুলো কিন্তু এলিভাই, এগুলো উইটনেস হিসাবে আপনি নিয়ে আসতে পারেন। কিভাবে বিচারপতি নিয়োগ দেওয়া হয়, কিভাবে চট্টগ্রামের একজন বিজনেসম্যান এখন প্রধান বিচারপতি নিয়োগ করে লবি করতেছেন এবং তার বাসায় প্রধান বিচারপতি নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য ভিড় করতেছেন, এগুলো কিন্তু উনি লিখেছেন। মানে উনার ব্যাপারটা উনি একটু বাইরে রেখে, সাইডে রেখে, বাকি সবগুলা উনি বাস্তব লিখেছেন বলে আমার ধারণা। লন্ডন বা ব্রিটেনের এই সুদীর্ঘ ইতিহাসে কি এমন কোনো এক্সাম্পল আছে যে পার্টিজান করে কখনো বিচারক নিয়োগ দেওয়া হয়েছে, অথবা ভুল ক্রমে অযোগ্য লোকদের নিয়োগ দেওয়া হয়েছে, এমন কোনো এক্সাম্পল কি আছে? মুঠেও না। আমরা যেভাবে দলীয়করণ আমরা এখানে দেখি, ওইখানে কিন্তু ওইভাবে দলীয়ভাবে বিচারপতি নিয়োগ দেওয়া হয় না, বিচারক নিয়োগ দেওয়া হয় না। ইভেন একবারে লোয়েস্ট লাডার, যেটা ট্রাইব্যুনাল পর্যায়ে বা ম্যাজিস্ট্রেট পর্যায়ে, সেখানে কিন্তু অত্যন্ত স্বচ্ছভাবে রিটেন, তার ভাইভা, এরপরে ইন্টারভিউ, সব কিছু মিলিয়ে তার অতীত রেকর্ড, তার এক্সপেরিয়েন্স, রেফারেন্সকে তারা বলে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট, ওইগুলা সবগুলা এনশিওর করার পর, এবং ওখানে সবাই কিন্তু মেরিট এবং ট্যালেন্টেড যারা অ্যাপ্লাই করে, ওদের মধ্যে বাছাই করে তারা 1, 2, 3 এভাবে রেকমেন্ড করবে কিংয়ের কাছে টু বি অ্যাপয়েন্টেড। তো এখানে পলিটিক্সের কোনো প্রশ্নই আসে না। এবং দেখা যায় যে দলই আসুক, ইট ডাজন্ট ম্যাটার হু ইজ দ্যাট পারসন। এবং ট্রাইব্যুনালের বিচারকরা পর্যন্ত হোম সেক্রেটারি বা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে তারা চ্যালেঞ্জ করতে পারে। আমি যে প্রশ্নটা সবার শেষে করতাম সেটাই একটু করতে চাই, দুজনের কাছে উত্তরটা ছোট করে নিতে চাই। নিশ্চয়ই আমাদের আরও অনেক বিষয় আলোচনা রয়েছে। জনাব ইকতেদার আহমেদ, আমি যদি প্রশ্নটা এভাবে করি যে বিচার বিভাগে যে অস্বচ্ছতা, যে দলীয়করণ এবং তার প্রচ্ছন্ন প্রভাব তো বিভিন্ন রায়ের ক্ষেত্রে পড়ছে, এবং সেই সব রায়কে কেন্দ্র করেই সমাজে নানান ধরনের বিশৃঙ্খলা বলি, অস্থিরতা বলি, আমি এককভাবে বিচার বিভাগকে দায়ী করছি না, নানান রাষ্ট্র বা সরকারের নানান কম্পোনেন্টের মধ্যে অন্যতম একটি। আপনারাও কি মানে আপনাদের পেশাকালীন সময়ের সেই অভিজ্ঞতা থেকে এরকম মনে হয় যে প্রশ্নটা আমি করলাম আসলে কি বিষয় এরকম? না, আমি তো ধরেন 2010 সালে আমি যখন আমি ওয়েস্ট বোর্ডে তখন চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলাম, তো তখন আমাকে বদলি করা হলো খুলনায়। তখন যে খুলনার জেলা জজ হচ্ছে গ্রেডেশনে আমার 60 জন নিচে, এটা আমার জন্য অত্যন্ত অবমাননাকর ছিল। তো এই বদলির আগেস্টে আমি রিপ্রেজেন্টেশন দিলাম, আমার রিপ্রেজেন্টেশন টার্ন ডাউন হলো, তখন আমি চাকরি থেকে ইস্তফা দিলাম। তো 2010 সালে আমি ইস্তফা দিয়েছি, 2011 সালে আমার এটা পদত্যাগপত্রটা গ্রহণ করা হয়। আর যদি আমি
ইস্তফা না দিতাম তাহলে আমি নর্মালি রিটায়ার করতাম 2015 সালে। তাহলে আমাকে 5 বছর চাকরি থাকা অবস্থায় আমার প্রতি যে অন্যায় করা হয়েছে, যে জুলুম করা হয়েছে, যে অবিচার করা হয়েছে এবং অবমাননাকর প্রদান করা হয়েছে, ওটার প্রতিবাদে কিন্তু আমি চাকরি থেকে রিজাইন দিলাম। তখনও কিন্তু আমি এই বিচার বিভাগের নিকট থেকে আমি কিন্তু সুবিচার পাই নাই। তো এখন ধরেন এই যে আমাদের যে এই জাজ যারা আছে সাবঅর্ডিনেট জুডিশিয়ারির, এরা তো সবসময় প্রত্যাশা করে হচ্ছিল যে তার সততা, মেধা, দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী তার পদায়ন হবে। কিন্তু দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে যে বিশেষ করে এই যে এই গত 20 বছর বা 2 যুগ ধরে দেখা গিয়েছে যে এটা হচ্ছিল আপনার উচ্চ আদালত বলেন বা অধস্থন আদালত বলেন, সকল ক্ষেত্রে বিশেষ করে জুডিশিয়ারির লুক্রেটিভ পোস্টকে ঢাকার জেলা জজ, তারপরে হচ্ছিল মেট্রোপলিটন সেশন জাজ, রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্ট, আইন মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, তো এই সকল পদে দেখা যাচ্ছে যে তারা হচ্ছিল তাদের যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল তাদের ডিজায়ার অনুযায়ী বা তাদের পছন্দের লোককে তারা নিয়ে এসেছে এবং এগুলোর ক্ষেত্রেও কিন্তু সুপারসেশন করা হয়েছে। আগে আমরা দেখেছি যে আমরা যখন চাকরিতে ঢুকেছি যে জুডিশিয়ারির 5টা কি পোস্ট, জেলা জজ ঢাকা, আইন মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, তারপরে হচ্ছে হলো রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্ট, আর হচ্ছে হলো এই আইজিআর, ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন। এই 5টা পোস্টে আমরা দেখেছি যে গ্রেডেশনের একদম সর্বোচ্চ যারা 1, 2, 3, 4, 5 এদেরকে পদায়ন করা হতো, কিন্তু এখন কিন্তু আর সেটা নাই। এখন দেখা যাচ্ছে যে গ্রেডেশনে 200 নাম্বার, গ্রেডেশনে 275 নাম্বার তাদেরকে নিয়ে সচিব করা হচ্ছে, তাদেরকে এনে জয়েন্ট সেক্রেটারি করা হচ্ছে, তাদেরকে এনে এই যে রেজিস্ট্রার জেনারেল করা হচ্ছে, তাদেরকে এনে আবার হাইকোর্ট জাজ করা হচ্ছে। এখন শৃঙ্খলা বা নিয়ম নীতি বলে কোনো কিছুই নয়। যে আমাদের ব্যারিস্টার নাজির সাহেব যেটা বলেন, সাবঅর্ডিনেট জুডিশিয়ারি তো ধ্বংসের একদম দ্বারপ্রান্তে। কেন দ্বারপ্রান্তে? আপনি যদি একটা সার্ভিসের 200 জনকে সুপারসিড করে 201 নাম্বারকে যদি আপনি যদি হাইকোর্টে জাজ করেন, তাহলে ওই সার্ভিসে তো যে 200 জনকে সুপারসিড করা হয়েছে তারা কোনোদিনও কিন্তু তাদের এই যে এই সততা, ন্যায়পরায়ণতা এবং তাদের মেধা, দক্ষতা সেটা তাদের চাকরির ক্ষেত্রে তারা প্রয়োগ করতে পারবে না বা মনোনিবেশ করতে পারবে না। একটা লোককে যদি আপনি হতাশ করে ফেলেন যে তার দক্ষতা, তার যোগ্যতা, তার মেধা থাকা সত্ত্বেও আপনি তাকে মূল্যায়ন করলেন না। বিষয় জি, আমি প্রশ্ন করেছিলাম, আমি একটু ব্যস্ত নাজির আহমেদ, যদি যে কথাটা আমরা সবসময় উচ্চারণ করি বিচারহীনতার সংস্কৃতি অথবা সুবিচারের সংস্কৃতি, যদি আমরা অন্য অন্য দেশের ক্ষেত্রে দেখি, এই দুটো কম্পেয়ার করে রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব বা নেতিবাচক প্রভাব, অর্থাৎ সুবিচারের সংস্কৃতির প্রভাব আর বিচারহীনতার সংস্কৃতির প্রভাব, নেতিবাচক প্রভাব, এই দুটোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যদি কম্পেয়ার করা হয় ব্রিটেনের সঙ্গে বা অন্যান্য উন্নত রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের? আসলে দেখেন, একটার সাথে আরেক অঙ্গাঙ্গিভাবে জড়িত। শুধুমাত্র বিচার বিভাগকে যদি আমরা ক্রিটিসাইজ করি তাহলে হবে না। তার কারণ হচ্ছে এটা রাষ্ট্রের অন্যান্য অর্গানের সহযোগিতার দরকার। আমরা যদি অন্য ফর এক্সাম্পল পলিটিক্যাল ইনস্টেবিলিটি যদি থাকে, পলিটিক্যাল মেরুকরণ যদি থাকে, সমাজের অস্থিরতা থাকে এবং ল যদি ডাজ নট টেক ইটস ওন কোর্স সেভাবে যদি থাকে, তখন তো যা হওয়ার হবে। ইংল্যান্ডে আপনি চিন্তা করতে পারবেন না একজন মন্ত্রী বা অ্যাটর্নি জেনারেল জাজকে ফোন করবে, এটা আনথিঙ্কেবল। আমি তো 25 বছরের উপরে আমার প্র্যাকটিস হয়ে গেল। আই হ্যাভ ফুল রাইট অফ অডিয়েন্স ইন অল কোর্ট অফ দ্য ইউকে ইনক্লুডিং সুপ্রিম কোর্ট। গত 15 বছর নিম্ন আদালত নিয়ন্ত্রণ করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক খাদ্য প্রতিমন্ত্রী। আমি বলি 25 বছর ধরে অভিজ্ঞতা করতেছি, আমি প্র্যাকটিস করতেছি এবং আই হ্যাভ ফুল রাইট অফ অডিয়েন্স ইন অল কোর্টস অফ ইউকে ইনক্লুডিং ইউকে সুপ্রিম কোর্ট। একটা পিয়নকে, একটা বেঞ্চ অফিসারকে একটা টাকা কখনো দেবেন আনথিঙ্কেবল ইন দ্য ইউকে। বাংলাদেশে কী হয় আপনি ভালো করে জানেন, হাইকোর্টে যান, লোয়ার জুডিশিয়ারিতে যান এবং দে আর ওয়েল পেইড। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বেতন হচ্ছে 163,000 পাউন্ড, হোয়ার লর্ড চিফ জাস্টিসের বেতন হচ্ছে 294,000 পাউন্ড। আচ্ছা, এত ওয়েল পেড। হাইকোর্টের জাজের বেতন হচ্ছে মোর দেন হোয়াট ব্রিটিশ প্রাইম মিনিস্টার্স গেট। সুতরাং সব দিক দিয়ে আপনাকে বিবেচনা করতে হবে। পলিটিক্যাল ইন্টারফারেন্সের কোনো প্রশ্ন হয় না। এই যে বেইলের ব্যাপারটা দেখেন, হাইকোর্টে বা কোর্ট অফ অ্যাপিলে বেইল রেয়ারলি ইউকেতে যায়। বেইল ম্যাটারটা 99% ডেল্ট হয় আইদার ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা সিরিয়াস অফেন্স হলে ক্রাউন কোর্টে। এই হাইকোর্টে আপনি বেইল পাবেন না, যাই না, রেয়ার। কিন্তু এখানে তো আপনি হাইকোর্ট বিধি থাকে বিভিন্ন বেঞ্চ বেইলের ব্যাপারে। তো এই জন্য বললাম যে যদি আপনি আইনকে যদি তার নিজস্ব গতিতে চলতে না দেন, তখন বিভিন্ন ধরনের উপসর্গের সৃষ্টি হয়। তখন আপনি একটাকে আইডেন্টিফাই করে কিন্তু সলভ করতে পারবেন না। আপনি মনে করেন ওখানে তো জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, পলিটিক্যালি তারা ক্যাট অ্যান্ড মাউস পার্লামেন্টে ডিবেট করে, কিন্তু ওয়ান্স ইট গোজ টু কোর্ট আর কোনো কথা নাই। আপনি পুলিশ, ইংল্যান্ডে পুলিশের হাতে অস্ত্র নাই। রায়ট হয়ে গেল 2012-তে,
পুলিশ একটা বুলেট খরচ করে নাই, কিন্তু তার 5 তারিখের আগে তো আমরা দেখলাম পুলিশ একবারে শুটেড সাইট এভাবে আচরণ করেছে। তো এই জন্য বললাম যে অনেক কিছুর সমষ্টি হচ্ছে যে সমাজটা কীভাবে চলবে। আমাদের এখানে একটা ওয়েল রিচ সংবিধান ছিল, আছে। পৃথিবীর খুব কম দেশে এত ডিটেইল সংবিধান আছে। আপনি জাতিসংঘ কী বলে ইউনাইটেড স্টেটের সংবিধান দেখেন, বাংলাদেশের সংবিধানের চেয়ে আরও অনেক ছোটো। ইউকে যেখানে আমি বসবাস করি, লিখিত কোনো সংবিধানই নাই। তাদের সংবিধানটা হচ্ছে বিভিন্ন অ্যাক্ট, বিভিন্ন ট্র্যাডিশন, কনভেনশন, এগুলা। কিন্তু আমাদের এত থাকার পরেও তো, কালকে আমার ইকতেদার সাহেবের সাথে আলাপ হলো, 94-এর 3-তে স্পষ্ট করে লেখা আছে হাইকোর্টের সিটিং জাজদেরকে আপনি বিভিন্ন ট্রাইব্যুনালের মেম্বার বানাতে পারবেন না। কিন্তু এটা অহরহ হচ্ছে। হাইকোর্টের জাজদের একটা আলাদা স্পেশাল পজিশন আছে, কনস্টিটিউশনাল পজিশন। তো আপনি জেনারেশন ব্যবহার করবেন, তারা লাভজনক পদে যেতে পারবেন না। কিন্তু যখনই আপনার দরকার হলো, বিভিন্ন অ্যামেন্ডমেন্ট দিয়ে আপনি এদিকে মানে বিভিন্ন ধরনের সাবক্লজ ঢুকিয়ে দিলেন। এটা তো হতে পারে না। এটা তার কারণটা কি? জাজদের উপর, কোর্টের উপর মানুষের আস্থা, আশা ভরসা থাকবে, এইটাকে মাথায় রেখেই তো, যাতে করে জাজদেরকে ওয়েল পেইড রাখা হয়, অন্য কোনো প্রফেশনে তাদেরকে যেতে না হয় বা যাদেরকে ইউজ করা না হয়। কারণ মানুষের আস্থার জায়গা তো একটা বডির মধ্যে থাকতে হবে। কিন্তু আপনি দেখেন, বিচারপতি রিটায়ারমেন্টের পর আপনি নিয়ে গেলেন, সাংবিধানিক বার হচ্ছে যে আপনি ওখানে যেতে পারবেন না, কিন্তু ওইটাকে বাইপাস করার জন্য আপনি সাবক্লজ ঢুকিয়ে দিলেন। এই যে মেরুকরণ করা হয়, আপনি জাজ নিয়োগ দিবেন, কিন্তু দেখবেন যে আমার কে পারপাস সার্ভ করবে। আপনি যাকে দেওয়ার কথা আউটস্ট্যান্ডিং, যেমন আমরা ফর এক্সাম্পল আমরা কারেন্ট প্রধান বিচারপতির কথা বলতে পারি। এখন বর্তমানের বাংলাদেশের যে চিফ জাস্টিস, উই ক্যান কম্পিট উইথ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, পাকিস্তান, ইভেন ইউকে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট। তার যে একাডেমিক মানে কোয়ালিফিকেশন, অক্সফোর্ড থেকে ল করেছেন, ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ছিলেন, আমেরিকার একটা নামকরা ইউনিভার্সিটিতে পিএইচডি করেছেন। কিন্তু তাকে ডিঙিয়েও তো তাকে ডিঙিয়ে আমরা আগে সুপারসিড বললাম, তাকে অনেক কয়েক বছর ডিঙিয়ে, যদি এই পরিবর্তন না হতো আগামী বছর সেপ্টেম্বর অক্টোবরে উনি রিটায়ারমেন্টে চলে যেতেন। অর্থাৎ দ্য নেশন ওয়াজ ডিপ্রাইভড ফর 5-6 ইয়ার্স অফ হিজ সার্ভিস। আমরা কাদেরকে ডিঙিয়ে নিয়ে আমরা দেখতাম, আমরা জানি ইতিহাস। তো এই জন্য বললাম যে দেখেন, যে এভাবে যদি পলিটিক্যাল ইন্টারফারেন্স যদি না হয়, জুডিশিয়ারি যদি তাদের মতো চলতে দেওয়া হয়, এবং সেখানে যদি মেধাবী ট্যালেন্টদেরকে নিয়োগ দেওয়া হয়, কারণ আমরা যদি মেধাবীদের নিয়োগ দেওয়া না হয়, তখন হবে কি, লোয়ার কোর্টে কিন্তু মেধাবীদেরকে নিয়োগ দেওয়া হয় অত্যন্ত কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। কিন্তু হাইকোর্টে যদি আপনি মেধাবীদেরকে দেওয়া না হয়, তখন ওই যে বলছিলেন যে জ্যেষ্ঠতার ব্যাপারে, তখন তো দেখবেন যে কিছু মেধাবী থাকবে, কিছু থাকবে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, কিছু আমাদের লোক, ওদের লোক, এইভাবে তখন মেরুকরণ হয়ে যায়। তখন আপনি দেখবেন কে দাঁড়ালো তার উপর নির্ভর করে সুবিচার পাবেন কিনা না। এটা তো হওয়ার কথা না। আপনি লিগেল পয়েন্ট থাকে ইংল্যান্ডে, আপনি যে কোনো লয়ার দাঁড়াক সুবিচার এক্সপেক্ট করতে পারেন। কিন্তু এখানে তো দেখা যায় বিভিন্ন মামলায় কোন লয়ার কোর্টে গিয়ে খাড়া হইলেন, ওইটা কিন্তু অনেক সময় ভাগ্য নির্ধারণ করে। এটা তো হওয়ার কথা ছিল না, উচিত নয়। আমি একটু ইকতেদার আহমেদ আপনার কাছে জানতে চাইবো যে 72 সংবিধান অনুযায়ী হাইকোর্টের বিচারকরা অবসরে যাওয়ার পরে কোনো ধরনের লাভজনক পদে যেতে পারবেন না, এরকম একটি বিধান ছিল। সেটি পরবর্তীতে আবার 5ম সংশোধনীতে ফিরিয়ে আনা হলো, 5ম সংশোধনী বাতিল করা হলো, কিন্তু সেটি আবার রয়ে গেছে অটোমেটিক্যালি, অটোমেটিক বডির মতন রয়ে গেছে। এটি কেন, কিভাবে এটি সম্ভব হচ্ছে? আমি এই প্রশ্ন উত্তর আপনার কাছ থেকে নেব একটা ছোট্ট বিরতির পর। দর্শক, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি বিচার বিভাগের নানান ধরনের অসঙ্গতি, বিচারক নিয়োগ থেকে শুরু করে নানান পর্যায়ে, এবং একই সঙ্গে আমরা আলোচনা করব শেখ হাসিনার প্রত্যর্পণ, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বন্দি চুক্তি রয়েছে, বন্দি বিনিময়, তার আলোকে কতটা সম্ভব। তার আগে ইকতেদার আহমেদ, যে প্রশ্নটা আপনার কাছে ছিল বিচারকদের লাভজনক পদে যাওয়া না যাওয়ার বিষয়টি। জি, 72-এর সংবিধান, যেটা 72-এর সংবিধানের এটা ছিল আর্টিকেল 99। সেখানে বলা ছিল যে সুপ্রিম কোর্টের একজন বিচারক অবসর পরবর্তী প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। তো জিয়া রহমান সাহেব যখন বাংলাদেশের রাষ্ট্রপতি, তখন ওনারা তো রিটায়ার করতে তখন 62 বছর বয়সে, তো ওনারা গিয়ে তাকে অনুরোধ করলেন যে দেখেন, আমরা রিটায়ারমেন্টের পরে আমরা কর্মক্ষম থাকি, তো আমাদেরকে এই ধরনের একটা মানে রিটায়ারমেন্টের পরেও যেন আমরা কিছু করতে পারি, এই সুযোগ দেওয়া হোক। তো তখন চিন্তা ভাবনা করে এটা করা হলো যে তারা জুডিশিয়াল এবং কোয়াজি জুডিশিয়াল পোস্ট, বিচারিক বা আধা বিচারিক পদে অধিষ্ঠিত হতে পারবে রিটায়ারমেন্টের পরে, এবং
হাইকোর্ট বিভাগ থেকে রিটায়ারমেন্টের পরে আপিল বিভাগে তারা ওকালতি করতে পারবে। তো এখন এই যে এই পোস্ট রিটায়ারমেন্ট এমপ্লয়মেন্ট যেটা, এটা কেন বার, এটা পৃথিবীর অন্যান্য সব দেশেই কিন্তু সুপ্রিম কোর্ট জাজদের রিটায়ারমেন্টের পরে পোস্ট রিটায়ারমেন্ট এমপ্লয়মেন্ট নাই। এটার কারণ হচ্ছে হলো যে ইন অর্ডার টু কিপ দি জাজেস অ্যাওয়ে ফ্রম অল সর্টস অফ অ্যালিউরমেন্ট, সকল ধরনের প্রলোভনের ঊর্ধ্বে রাখার জন্যই কিন্তু এই বিধানটা করা হয়। আর নয়তো ধরেন রিটায়ারমেন্টের 6 মাস বা 1 বছর আগে তারা সরকারের একদম অনুগত বা বাধ্য হয়ে যাবে এবং সরকার যা চাইবে সেটাই তারা সরকারের পক্ষে করে দিবে। তো এখন পঞ্চম সংশোধনী বাতিল হয়ে গেল। পঞ্চম সংশোধনীর মাধ্যমে হচ্ছিল দুটো সুযোগ দেওয়া হয়েছিল, একটা হচ্ছিল যে এই অবসর পরবর্তী চাকরির সুযোগ, আর একটা আগে ছিল সুপ্রিম কোর্টের জাজদের যে এই অপসারণটা ছিল এই পার্লামেন্টারি ইমপিচমেন্ট, সংসদীয় অভিশংসন। পঞ্চম সংশোধনীর দ্বারা এটা করলে হচ্ছিল এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পাকিস্তান এবং আফ্রিকার দেশ উগান্ডা ছাড়া আর পৃথিবীর কোথাও কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নাই। তো এখন ওনারা এই যে পঞ্চম সংশোধনী বাতিল করলেন, কিন্তু এই যে এই দুইটা জিনিস বহাল রেখে দিলেন। এরপরে যখন দেখলো যে বিচার বিভাগের ক্ষেত্রে কি বিশেষ কোনো বিধিবিধান ফলো করা হয়েছে, এই দুটা বহাল রাখলেন এবং এই যে ওই যে বিচারিক বা আদার বিচারিক পদে যোগদান সেটা এখনো বহাল আছে। আবার হাইকোর্ট বিভাগ থেকে অবসর পরবর্তী আপিল বিভাগে ওকালতি ওইটাও বহাল আছে। তারপরে কিন্তু এটাও বহাল ছিল যে ওই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা, এটাও বহাল ছিল। পরে প্রাক্তন প্রধানমন্ত্রী উনি দেখলেন যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ওই যে অধস্তন বিচার বিভাগের শৃঙ্খলার বিষয়ে যে একটা বিধি করার কথা ছিল ওইটার ব্যাপারে দেখা যাচ্ছে যে চিফ জাস্টিস সম্মত হচ্ছে না। তখন উনি কী করলো, এই যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটাকে বাতিল করে দিলেন। এটা বাতিল তো পঞ্চম সংশোধনীর মাধ্যমেই হয়েছে, কিন্তু ওই বাতিল আর কার্যকর করে নাই। 16 সংশোধনীর মাধ্যমে এটাকে বাতিল করলেন। বাতিল করে তারপরে হলো এটা পরবর্তীতে আমরা দেখলাম যে আবার এই সুপ্রিম কোর্টে একটা চ্যালেঞ্জ হওয়ার পরে ওনারা কিন্তু ওনাদের স্বার্থের ব্যাপারে সব কিছুর ঊর্ধ্বে তারপরে ওনারা কি করলো, এটার পক্ষে রায় দিয়ে দিলেন। এটার পক্ষে রায় দিয়ে খালি বিচারক হয়েও তারা নিজেরা কতটা অন্ধ থাকে না, এটার যে তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল থাকবে রায় দিলেন এবং এটাকে পুনর্বহাল করে দিলেন। এখন পুনর্বহাল যে করলেন, সুপ্রিম কোর্টের অনেক ক্ষমতা, কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষমতাও কিন্তু সংবিধান এবং আইন দ্বারা সীমাবদ্ধ। একটা আইন আছে জেনারেল ক্লজেস অ্যাক্ট, এবং সংবিধানের আর্টিকেল 152 ওখানে বলা আছে যে জেনারেল ক্লজেস অ্যাক্ট অন্যান্য আইনের ব্যাখ্যার ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য, সংবিধানের ব্যাখ্যার ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। এখন জেনারেল ক্লজেস অ্যাক্টের একটা বিধান আছে যে রিপিল শ্যাল নট রিভাইভ এনিথিং নট ইন ফোর্স অর এক্সিস্টেন্স অ্যাট দ্য টাইম রিপিল টেকস ইফেক্ট। অর্থাৎ বাতিল কার্যকরকালীন কোনো কিছু যদি অকার্যকর বা অস্তিত্ববিহীন থাকে, বাতিল আদেশ দ্বারা সেটাকে পুনর্বহাল করা যাবে না। এখন এই যে সুপ্রিম কোর্ট যে এটাকে যে পুনর্বহাল করে দিল, তখন তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নন এক্সিস্টেন্ট ইন দি কনস্টিটিউশন। তাহলে একটা নন এক্সিস্টেন্ট, যে জিনিসটার সংবিধানে অস্তিত্ব নাই, সেই জিনিসকে আপনি কীভাবে পুনর্বহাল করে দিলেন? তো এখন বাংলাদেশে তো ওনারা বলে যে ওনাদের পাওয়ার হচ্ছে আনলিমিটেড পাওয়ার। এই পাওয়ারের হলো একদম যে আসমান অবধি তাদের ক্ষমতা বিস্তৃত, তারা যে কোনো কিছুই করতে পারে। কিন্তু সবার ক্ষমতা কিন্তু সংবিধান এবং আইন দ্বারা নির্ধারিত। কেউ কিন্তু সংবিধান বা আইনের বাইরে যেতে পারবে না। আর একটা বিষয়, তারপরে আমি শেষ করি যে আপনার বয়স, এটা বয়স ছিল 62 বছর, সপ্তম সংশোধনীর দ্বারা বয়সটা করলো 65 বছর। এখন সপ্তম সংশোধনী বাতিল হলো, কিন্তু বয়স কিন্তু 65, ওনাদের ওই সুযোগটা কিন্তু রয়ে গেল। এখন আপনি যদি একটা জিনিস যদি বাতিল করতে চায়, তাহলে এটা তো সম্পূর্ণভাবেই তো আপনি বাতিল করেছেন, পিসমিল তো করতে পারবেন না, যেটা আমার পক্ষে এটা রাখলাম আর যেটা আমার বিপক্ষে সেটা আমি রাখলাম না। তো এইভাবে যদি একটা দেশ যদি চলে, তাহলে কিন্তু ওই দেশ কখনো কিন্তু সামনের দিকে আগাবে না। ওই দেশ কিন্তু ধরেন ওই দেশে যেটা বলেন আইনের শাসন বলেন, সুবিচার বলেন, ন্যায় নীতি বলেন, কোনো কিছুই কিন্তু প্রতিষ্ঠিত হবে না। নাজির আহমেদ, ব্রিটেন বা অন্য কোনো উন্নত রাষ্ট্র কি এমন কোনো সুযোগ আছে যে বিচারকরা রিটায়ারমেন্টের পরে লাভজনক পদে যেতে পারেন? দরকার হয় না, মানে এমন নজির নাই। ফর এক্সাম্পল, আমি তো বললাম আগে যে দেখেন একেবারে লোয়ার জুডিশিয়ারিতে তার স্যালারি হচ্ছে 100,000 পাউন্ডের মতো, যেখানে স্কুল লিভ করে যখন গ্র্যাজুয়েট লেভেলে জব ধরে তখন 25-30,000 পাউন্ড বেতন পায়। কিন্তু জুডিশিয়ারিতে যখন ঢুকে তখন 100,000 পাউন্ড। হাইকোর্টের জাজের বেতন হচ্ছে 250,000 পাউন্ডের উপরে। কিন্তু আমাদের তো ওই টাকায় চলে না, ওখানে 100,000 পাউন্ড মানে আমাদের 100,000 টাকা বা 1 লাখ টাকা। আমাদের তো হাজার হাজার কোটি টাকা নিচে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয় না। মানুষের তো আসলে চাওয়া পাওয়ার শেষ নাই। আপনি মনে করেন যার কয়েক হাজার কোটি টাকা আছে চাইবে আরও কয়েক হাজার কোটি টাকা নিতে। কিন্তু ইংল্যান্ডে জাজ হিসাবে যাদেরকে নেওয়া হয়, ওই যে বললাম যে আগে খুব ট্যালেন্টেড লোকদেরকে নেওয়া হয়, এবং
একেবারে স্কুল লিভার কিন্তু জাজ হতে পারে না, একেবারে লোয়ার জুডিশিয়ারিতে হলেও তার অ্যাটলিস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকা লাগে, মোটামুটি একটা ভালো ইনকাম হয়ে যায়। এরপরে তার যে বেতন দেওয়া হয় ওই বেতনের পর এবারে হাইয়েস্ট কোর্ট থেকে বলেন ওই বাইরে গিয়ে জব করার আর কোনো নিডস তার থাকে না, মানে এমন একটা মানে ভালো বেতন দেওয়া হয়। আমরা হাইকোর্টের যাদের কথা বললাম যে প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বেতন পান। এবং ইন্টারেস্টিংলি যেটা ইতিহাস সব খুব সুন্দর করে বলেছেন যে 62 থেকে 65 ত্রয়োদশ সংশোধনীতে ওইটা আবার 66 করা হয়েছিল, সরি 14, কিন্তু ওইটা রাখা হয়েছে, এখনো আছে। চতুর্থ সংশোধনীতে কত করা হয়েছে? চতুর্থ সংশোধনী, চতুর্দশ, আমি সেটা বলছি, জি চতুর্দশ। ওইটা হচ্ছে ক্যাটেগরি গভর্নমেন্ট যখন যেটা বিচারপতি খায়রুল হক যেটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, যেই কিন্তু সেটা ত্রয়োদশ, আচ্ছা, আর পরবর্তী চতুর্দশ। হ্যাঁ জি। আর এই এক্সাম্পলটা আমরা কিভাবে পেতে পারি বিচারকদের বয়স সীমা রিটায়ারমেন্টের সে দেশে বা উন্নত রাষ্ট্রগুলোতে? সেখানে যেমন ব্রিটেনে বয়স সীমা হচ্ছে 70, এখন ওখানে আবার ওই যে গোড়ায়ুর তো ভাষাবার আছে, এজন্য 70 হয়ে গেলে রিটায়ারমেন্ট, এরপরে ওনারা হয়তো অন্য লাইফে চলে যান নাকি, বা তারা একটু ডিফারেন্ট ওয়েতে রিটায়ার্ড লাইফ তারা লিড করতে চান, অথবা এর আগেও কেউ রিজাইন করতে চাইলে করে যেতে চান নাকি। এবং সেখানে জাজদেরকে কিন্তু অত্যন্ত হাই মোরাল গ্রাউন্ডে থাকতে হয়, কোড অফ কন্ডাক্টটা খুব বেশি মানে মানা হয় আর কি। কিন্তু আমরা কন্ডাক্ট, আমি যদি আদালত কন্টেম্পটের কথা নিয়ে আসি, অবমাননার ক্ষেত্রে আমরা দেখি, এটি জনাব ইকতেদার আহমেদ ভালো বলতে পারবেন। তার আগে আপনার কাছ থেকে শুনি যে এরকম কি নজির কেমন যে আদালত অবমাননার ক্ষেত্রে যাকে তাকে ধরে নিয়ে এসে দাঁড় করিয়ে রাখা কারবারায়? এভাবে সেখানে সংস্কৃতিই নাই। আপনি মনে করেন কন্টেম্পটের ল আছে, কিন্তু ভেরি রেস্ট্রিকটিভলি এটা অ্যাপ্লাই করা হয়। মনে করেন ফর এক্সাম্পল ফ্যামিলি প্রসিডিংস, ডিভোর্স প্রসিডিংস, অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যানিমোসিটি থাকে, আদালতের মধ্যে তারা ঝগড়া লাগাবার চেষ্টা করেন, অথবা বের হওয়ার সময় অনেক সময় রাগারাগি করার চেষ্টা করেন, কোর্ট কিন্তু তাদেরকে ওয়ার্ন করে, কিন্তু এটা রেয়ারলি ইউজ করা হয়। আর পলিটিক্যাল বেসিসে অমুককে সেমুককে কোর্টে এনে দাঁড় করানোর সংস্কৃতি বিলাতে নাই। এবং সেখানে মানুষ এত বেশি ফ্রিডম অফ স্পিচ মানে এক্সারসাইজ করে আর কি। আমরা জানেন ব্রেক্সিটের উপরে সর্বোচ্চ আদালত 11 জন জাস্টিস সুপ্রিম কোর্টের এক বাক্যে রায় দিলেন যে ব্রেক্সিটে পার্লামেন্টের অনুমোদন নিয়ে বাতিল করতে হবে। এ নিয়ে কিন্তু একটা রাগ গুসা ছিল মেইন স্ট্রিম মিডিয়ার, এবং বিভিন্ন মিডিয়া কিন্তু জাজদের কার্টুন পর্যন্ত ছাপিয়েছে, কিন্তু আদালত ইগনোর করেছে যে আমরা উই উইল স্পিক থ্রু আওয়ার জাজমেন্ট। কিন্তু যেমন ইচ্ছে মন্তব্য কি করা হয় আদালতকে নিয়ে, আদালতের কার্যক্রম নিয়ে, নাকি সেই সুযোগই নাই, করাও হয় না? হয়েছে কি সংস্কৃতিটা এমনভাবে উঠছে বা গড়ে উঠেছে আর কি, সেখানে ওই সিস্টেমটা নাই। মানে যদি কেউ মানে অ্যাগ্রিভড হয় আপিল করবে, অথবা লয়ার তাকে অ্যাডভাইস করবে আপিল করার জন্য, ওইটাকে পাবলিকলি ওইখানে বলার কোনো স্কোপই নাই। মিডিয়াও তাকে এটা এন্টারটেইন করবে না, এবং সমাজও এটা গ্রহণ করবে না। আবার যদি পাবলিক সেন্টিমেন্ট একদিকে চলে যায়, তখন ওইটা ওই যে সেলফ কন্ট্রেইন হিসেবে জাজরা কিন্তু দে উইল টেক ইনটু অ্যাকাউন্ট। এখানে কিন্তু আবার ওই যে দুই পক্ষ এক পক্ষ ঝগড়াঝাটির কোনো ব্যাপার না, পাবলিকলি জুড়ে গলায় বলতে হবে না জাজদের বিপক্ষে। অথবা জাজরাও তারা খুবই ডিসিপ্লিন লাইফ মেনটেন করেন, পাবলিক এরিনাতে আসেন না, পলিটিক্যাল কাজে তাদেরকে তো ব্যবহারই করা হয় না, এবং এই সংস্কৃতিটা উঠে নাই আর কি। বহুল আলোচিত এই শব্দ দুটি, আদালত কন্টেম্পট, আদালত অবমাননা, এই বিষয়ে আপনার অবজারভেশন কি? দেখুন, এই যে উনি যেটা বললেন ব্যারিস্টার নাজি সাহেব, বাংলাদেশে হচ্ছিল যে কন্টেম্পট যে আদালত অবমাননা, এটাকে কিন্তু একজন মানুষকে অপমান এবং অপদস্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আপনি নিশ্চয়ই জানেন, এটা পত্রপত্রিকাতেও দেখেছেন যে আমি নাম বলতে চাচ্ছি না, যে বিগত 20 বছর যাবৎ সুপ্রিম কোর্টের 2-3 জন বিচারক বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে এবং আমাকেও ডেকে নিয়ে গিয়েছিল, এবং আমাকে সারাদিন আদালতে দাঁড় করিয়ে রেখেছিল। এবং আমি একজন বিচার বিভাগীয় কর্মকর্তা হওয়া সত্ত্বেও আমি কিন্তু এই বিচার বিভাগ দ্বারাই সবচেয়ে বেশি অপমানিত এবং লাঞ্ছিত হয়েছি। আমাদের যে বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, ওনাকেও ডেকে নিয়ে এরকম আদালতে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তারপরে হচ্ছিল পানি সম্পদ সচিব হচ্ছিল ওনার নাম হচ্ছে আসাফুদ্দৌলা। তারপরে আপনাদের সাংবাদিক ছিল সৈয়দ আবুল মকসুদ। এ ধরনের অগণিত ব্যক্তিকে আদালতে ডেকে নিয়ে এভাবে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। এখন সংবিধানে একটা আর্টিকেল আছে, আর্টিকেল 35 সাব আর্টিকেল 5, আর এটা হচ্ছে হলো ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস চার্টারের আর্টিকেল 5।
সেখানে বলা আছে যে নো পার্সন শ্যাল বি সাবজেক্টেড টু টর্চার অর টু ক্রুয়েল ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং পানিশমেন্ট অ্যান্ড বিহেভিয়ার, যে কোনো ব্যক্তির প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না, কাউকে লাঞ্ছনাকর আচরণ করা যাবে না কেউ সাথে, এবং লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না। এখন আপনি যে আমাকে আদালতে নিয়ে যে এভাবে যে দাঁড় করিয়ে রাখছেন ঘন্টার পর ঘন্টা, এটা তো ধরেন কনস্টিটিউশন পারমিট করে না। জানেন বিচারকরা জানেন জঘন্য উদাহরণ, যেমন আপনি নাম উচ্চারণ করতে পারেননি, বা অবশ্যই আপনার জায়গা থেকে আপনি ভদ্রতার জায়গা থেকে সেগুলো করছেন না। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তাকে একজন এসআই সালাম দেয়নি, স্যালুট দেননি, তাকে নিয়ে আদালতে দাঁড় করে রাখলো, তার বিরুদ্ধে নোটিশ জারি করলো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা জানি। এই বিষয়গুলো তো তারা জানেন যে আদালত অবমাননার ক্ষেত্রে কি করতে হবে, বা আদৌ সেগুলো গ্রহণ করা যায় কিনা, বা সেক্ষেত্রে একজন মানুষকে কতটা অসম্মান করা যায়, কতদূর পর্যন্ত, তারপরে তারা এগুলো করেন এখন কেন? আদালতের বাইরে যদি কোনো অবমাননা হয়, ওটার জন্য কিন্তু কন্টেম্পের নির্ধারিত বেঞ্চ আছে। আমি যার কথা বললাম বা আপনি যার নাম উচ্চারণ করলেন, হি ওয়াজ নট এ কন্টেম্প বেঞ্চ, হি ওয়াজ নেভার এ কন্টেম্প বেঞ্চ। উনি যে বিভিন্ন সময় যে বিভিন্ন লোককে যে আদালতে ডেকে নিয়ে গেল এবং অপমান করলো, এখন দুঃখজনক ব্যাপার হলো যে উনি তো এটা করেছে। এখন তো সুপ্রিম কোর্টে তো একটা অ্যাপিলেট ডিভিশন আছে, একজন চিফ জাস্টিস আছে। আমার ক্ষেত্রে আমি কি করলাম, আমি হচ্ছিল অ্যাপিলেট ডিভিশনে গেলাম, এটার অ্যাগেন্স্টে হচ্ছিল এই আপিল করার জন্য, যে আমাকে যে এই আমার বিরুদ্ধে যে কন্টেম্প প্রসিডিং দরকার হলো। তো চেম্বার জাজ যিনি ছিলেন, চেম্বার জাজ ছিলেন হলো জাস্টিস ইমান আলী, ওনাকেও কিন্তু সুপারসিড করা হয়েছে, চিফ জাস্টিস করা হয় নাই। তো উনি বললেন যে নেক্সট ডেটে এটা টপ আইটেমে থাকবে, কজ লিস্টের টপ আইটেমে থাকবে, এবং এটা ফুল কোর্টে হিয়ারিং হবে। দিদেন চিফ জাস্টিস এটাকে মানে কজ লিস্টে তুললেনই না, এটার যে আদালতের যে কার্যতালিকায় তুললেনই না, হিয়ারিং করারই সুযোগ দিলেন না। তাহলে আপনি যে একটা আদালত দ্বারা যদি আপনি যদি এই একটা আদালতের আদেশ দ্বারা যদি আপনি ক্ষুব্ধ হন, উনি যেটা বললেন ব্রিটেনে তো এটা আপনি হায়ার কোর্টে যায় আপনি আপিল করেন, কিন্তু বাংলাদেশে তো আমরা আপিল করারও সুযোগ নাই। আপিল করার পথও কিন্তু রুদ্ধ, এবং সেখানে দেখা গেলো যে আমার ব্যাপারটা ওনারা কিন্তু এটা হিয়ারিংই করতে দিলেন না। তো এভাবেই তো একটা দেশের তো বিচার বিভাগে চলতে পারে না, এবং এভাবে চলার কারণেই কিন্তু আজকে হচ্ছে বিচার বিভাগের প্রতি মানুষের ন্যূনতম আস্থাও নাই। উনি যেটা বললেন যে বিচার বিভাগ হচ্ছিল মানুষের অধিকার সংরক্ষণের প্রতিষ্ঠান, আর বাংলাদেশের বিচার বিভাগ হচ্ছিল মানুষের অধিকার হরণের প্রতিষ্ঠান। এখানে বিচার বিভাগ দ্বারা অধিকাংশ লোক, অনেক লোক অপমানিত এবং লাঞ্ছিত হয়েছে, এবং সর্বোচ্চ আদালতে গিয়ে তারা কিন্তু বিচার কিন্তু পায় নাই। আমি আপনার কাছে আরেকটা মন্তব্য জানতে চাই একটি প্রশ্নের বিষয়ে, সেটি হচ্ছে যে ল কমিশন, যেখানে বহুল আলোচিত, সমালোচিত, বিতর্কিত আমাদের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নিয়োগ দেওয়া হয়েছিল। এই সরকার আসার পরে তিনি বুঝতে পেরেছেন, বিধায়ক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার এই নিয়োগটি কতটা যথার্থ ছিল? তিনি তো একজন প্রধান বিচারপতি ছিলেন। ল কমিশনের কাজ তো আর বিচার সংক্রান্ত নয়। দেখুন, ল কমিশনের যে গবেষণা প্রতিষ্ঠান, একটা গবেষণা প্রতিষ্ঠান, এবং পৃথিবীর অন্যান্য দেশে এই যে উনি তো নিশ্চয়ই নাজি সাহেব বলতে পারবেন, এই ব্রিটেনের যে ল কমিশন, আমি তো ল কমিশনের সেক্রেটারি ছিলাম, আমি ইউকের ল কমিশন আমি ভিজিট করেছি। মাইকেল সিয়ার্স বোধহয় ছিল ওইখানকার এই ল কমিশনের সেক্রেটারি। আমি এই কানাডার ল কমিশন আমি ভিজিট করেছি, অস্ট্রেলিয়ার ল কমিশনও ভিজিট করেছি। তো এখন ওই সকল দেশে হচ্ছিল ইউনিভার্সিটির টিচাররা বা হচ্ছিল এই যে এই সুপ্রিম কোর্টের লয়ার যারা, ওরা হলো ল কমিশনের হয়, চেয়ারম্যান হয় বা ল কমিশনের মেম্বার হয়। রিটায়ার্ড জাজ সেখানে কোথাও কিন্তু ল কমিশনের চেয়ারম্যান বা মেম্বার হয় না। এখন আমাদের দেশে তো কনস্টিটিউশনে বার করে দিয়েছে, কনস্টিটিউশনে বলেছে যে প্রথমে তো ছিল যে কোনো পোস্ট রিটায়ারমেন্ট এমপ্লয়মেন্টই বার ছিল, তারপরে বললো যে বিচারক বা আধা বিচারিক পদ। এখন ল কমিশনের চেয়ারম্যানের পদ পুনর্বিবেচনায়তে এটা হচ্ছিল বিচারিক বা আধা বিচারিক পদ না। তাহলে যদি একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগের কোনো বিচারককে যদি ল কমিশনের চেয়ারম্যান অথবা ল কমিশনের যদি মেম্বার যদি করা হয়, এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আর সংবিধান লঙ্ঘন মানে হচ্ছে হলো, এখন এই যে এই পঞ্চদশ সংশোধনী দ্বারা সংবিধানে একটা ধারা সন্নিবেশন করেছে, এটাকে বলা হয় 7 ক। সেখানে 2টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে হলো যদি কেউ শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে এই সংবিধান রদ, রহিত, বাতিল বা স্থগিত করে, সেটা হচ্ছে হলো ক। আর ক হচ্ছে হলো এই সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে। তো আমি শেষ করি, তো সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় তখনই পরাহত হয় যখন আপনি সংবিধানের নির্দেশনার ব্যত্যয় কাজ করবেন। সংবিধান তো আপনাকে বলে নাই যে রিটায়ারমেন্টের পরে আপনাকে একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠানে এই চেয়ারম্যান পদে বা এই মেম্বার পদে নিয়োগ দেওয়া হবে। কোথাও কোনো নিয়ম বিধি বিধানের বালাই নেই। আমরা একটু অন্য সাবজেক্টে যেতে চাই, যেহেতু ছোট করে বলতে হবে। আমরা একটা জিনিস আমার কাছে খুব বেখাপ্পা লাগছে, হয়তো ইফতেখার সাহেব সহযোগিতা করতে পারেন। চেম্বার জজ নামে একটা আছে এখানে আর কি। এই সংস্কৃতি ব্রিটিশ আদালতে নাই। আপনি হাইকোর্টের জাজদের কিন্তু অনেক পাওয়ার আছে, অরিজিনাল জুরিসডিকশন আছে। তারা
অনেক সাবমিশন শুনে দিনের পর দিন হিয়ারিং করার পর একটা জাজমেন্ট দিলেন, মিনিটসের ভিতরে ওখানে স্টে হয়ে যায়। চিন্তা করতে ইজ ভেরি আনথিঙ্কেবল। পদে পদে অসঙ্গতি। আমরা এরপরে ওই যে আলোচনার থেকে আরেকটা জিনিস আমি জাস্ট অ্যাড করতেছি, ওই যে সম্মান, ডিগনিটি, এটা ব্যক্তিত্বের মাধ্যমে আপনাকে আর্ন করতে হবে। আপনি দাঁড় করাইয়া কোনো সময় সম্মান পাবেন না। সেখানে লর্ড চিফ জাস্টিস সাইকেলে কোর্টে আসেন, চিন্তা করতে পারেন। যদিও আমরা আলোচনা করছি বিচার বিভাগ নিয়ে, তারপরে এর সাথে একটু রিলেট করতে চাই শেখ হাসিনার আশ্রয়ের বিষয়ে। বিভিন্ন রাষ্ট্রে, যেহেতু ব্রিটেনের প্রসঙ্গ বারবার আসছে আপনার মাধ্যমেই আপনাকে উপলব্ধ করে, ব্রিটেনের শেখ হাসিনা আশ্রয়ের একটি চাওয়া না চাওয়াকে কেন্দ্র করে একটি বিতর্ক রয়েছে। আমরা শুনেছি যে ব্রিটেন আগে থেকেই না করে দিয়েছে। আসলে কি শেখ হাসিনা আবেদন করেছিল? আর অথবা আবেদন করুক আর না করুক, শেখ হাসিনা আশ্রয়ের ক্ষেত্রে ব্রিটেনে বা এরকম কোনো রাষ্ট্রে সে ধরনের কি সুযোগ রয়েছে? আমি ব্যাপারে জাতীয় দৈনিকে আর্টিকেল লিখেছি, শেখ হাসিনা ইউকেতে আশ্রয় পাওয়া অলমোস্ট ইম্পসিবল। তার কারণ হচ্ছে জাতিসংঘের একটা সনদ আছে, ইউএন কনভেনশন রিলেটিং টু দ্য স্টেটাস অফ রেফিউজি 1951, এইটার সিগনেটারি হচ্ছে ইউকে। তো ওইটা কিন্তু গভর্ন করে অ্যাসাইলাম ল, এবং অ্যাসাইলাম লর একটা স্ট্রং ডক্ট্রিন হচ্ছে যে আপনার দেশ থেকে বের হয়ে যখন সেফ থার্ড কান্ট্রিতে যাবেন, ওখানে আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন। শেখ হাসিনা যদি সরাসরি ইউকেতে চলে যেতেন, ওখানে ক্লেম করতেন, তাহলে ইউকে গভর্নমেন্ট ওয়াজ বাউন্ড টু কনসিডার। যেহেতু বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে সেফ কান্ট্রিতে গেছেন, ওখানে তাকে ক্লেম করতে হবে। ওখান থেকে কোনো কারণে ওখানে ইউকেতে যাওয়ার কোনো স্কোপ নাই, সেফ থার্ড কান্ট্রি রুলে আটকে দেবে। প্লাস ওখানে কেন করেন নাই, এটা মানে ইয়েতে আসবে এক, এজন্য শি উড নট বি অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রে। আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে, ইউকেতে প্রায় 500 মিলিয়ন থেকে 1 মিলিয়ন লোক বসবাস করেন। এখানে ওয়েস্টমিনস্টার, এরপরে ডাউনিং স্ট্রিটে, আলতাওয়ালি পার্কে, এরপরে হাইড পার্কে প্রতিদিন মিটিং মিছিল হয়। ওখানে যদি যান, পুলিশ এক্সট্রা রিসোর্স তাকে দিতে হবে, সিকিউরিটি দিতে হবে, অর্থাৎ মিলিয়নস অফ পাউন্ড এক ব্যক্তির জন্য খরচ করতে হবে, যেটা পাবলিক ইন্টারেস্ট, এবং গভর্নমেন্ট উড নট। আপনি যেটা বললেন যে প্রফেসরটা ব্যাখ্যা করলেন শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে কী ধরনের বাধা সৃষ্টি হতে পারে তাদের আইন কানুনের দিক থেকে, এই ধরনের বিধিবিধান কি অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রেও রয়েছে? তিনি যেসব জায়গায় যেতে পারেন বা যেসব দেশ আলোচনায় রয়েছে, নর্মালি এই কনভেনশনটা তো ইউকে, ইউএস বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো ফলো করে। সুতরাং ইউএস থেকে তাকে ভিসা রিফিউজ করে দেওয়া হয়েছে। ইউকেতে ভেরি আনলাইকলি টু গ্রান্ট হার অ্যাসাইলাম। তো আর বাকি ইউরোপিয়ান দেশগুলো কিন্তু এটা ফলো করবে। তার জন্য হয়তো ইস্টার্ন ইউরোপিয়ান, বেলারুশ বা রাশিয়া, এই ধরনের কান্ট্রিগুলো হয়তো আশ্রয় জায়গা হতে পারে, কিন্তু ইউকেতে পারবে না কয়েকটা কারণে। আরেকটা কারণ হচ্ছে, দেখেন যে তার বিরুদ্ধে মানবতা বিরোধী বা এগুলার মানে কি বিচারের কথা উঠেছে। তো ইউকে কিন্তু দিলে ওখানে ক্রিটিসিজমের শিকার হবে। প্লাস শিশু হত্যা সহ আরও অনেক এলিগেশন তার বিরুদ্ধে আসছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ইউএন বডিগুলো কিন্তু তারা কনসার্ন রেজ করেছে। তো এই ধরনের কোনো ব্যক্তিকে দিলে পরে তারা তখন দে উইল কাম আন্ডার ক্রিটিসিজম। এরপরে শেখ হাসিনার মোটামুটি সম্পর্ক ছিল ইউকে, ইউএস এর সাথে, কিন্তু ক্লোজ টাইজ ছিল না, বরং তার ক্লোজ টাইজ ছিল ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে। কিন্তু তার বোনের মেয়ে তো সেখানে একটি ভালো পজিশনে রয়েছে, মন্ত্রিসভার সদস্য, সেখানে কয়েকবার নির্বাচিত এমপি। ওখানে মন্ত্রিসভা বলতে ক্যাবিনেট মেম্বার নয়, ওখানে কিন্তু বেশ কিছু লেয়ার আছে এবং অত্যন্ত জুনিয়র পজিশন ইন দ্য ক্যাবিনেট। এবং এ ব্যাপারেও কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে বিভিন্ন করাপশনের ব্যাপারে আর কি। সো শি ইজ কর্নার্ড নাও। তো আমি মনে করি না যে তার বিরুদ্ধে তো এলিগেশন উঠেছে এবং আয় ব্যয়ের ক্ষেত্রে ইভেন অন্যান্য আন্তর্জাতিক মিডিয়াতে উঠেছে, একটা চুক্তির ব্যাপারে, কমিশনের ব্যাপারে আসছে। হয়তো এটা পরবর্তীতে কি বলে ইনকোয়ারি হতে পারে। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি না ব্রিটিশ গভর্নমেন্ট উইল টেক দ্যাট। আমি জনাব ইকরার আহমেদ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তি রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এবং আলোচনা তো উঠেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। ফিরিয়ে আনার ক্ষেত্রে যে আইন রয়েছে, প্রত্যর্পণ চুক্তি, আইন তো নয় চুক্তি, সেই চুক্তির আলোকে আসলে কতটা সহজ তাকে ফিরিয়ে আনা, অথবা কতটা অস্বচ্ছতা রয়েছে এই চুক্তির মধ্যে? না, এই চুক্তির আলোকে, চুক্তিটাই তো একটা আইন, এবং চুক্তির আলোকে ফিরিয়ে আনা ভেরি ডিফিকাল্ট। সেখানে বলা আছে যে যদি বন্দি প্রত্যর্পণ চুক্তি, তো বাংলাদেশের কেউ যদি ভারতে আশ্রয় নেয় বা ভারতের কেউ যদি বাংলাদেশে আশ্রয় নেয়, এবং যে কোনো দেশ যদি তারকে প্রত্যর্পণ চায়, তাহলে তারা প্রত্যর্পণ করবে। কিন্তু সেখানে শর্ত দেওয়া আছে যে তারা যদি দেখে যে এই যে যেই ব্যক্তিরকে আমরা প্রত্যর্পণ চাচ্ছি তার বিরুদ্ধে মামলা আছে,
এবং মামলায় তার সাজা হয়েছে অথবা মামলা বিচারাধীন আছে। এখন ওইখানকার পলিটিক্যাল অথরিটি তারা যদি মনে করে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই যে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে বা তাকে যে সাজা দেওয়া হয়েছে এই সাজার পিছনে বা মামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে, সেক্ষেত্রে কিন্তু তারা এই প্রত্যাপন রিফিউজ করতে পারে। এখন এই যে প্রথম হলো তো আপনি তো প্রত্যাপনের মনে করা হয়নি, যদি এখন এরকম মনে হ্যাঁ করে। সরল মনে, এখন আপনি প্রত্যাপনের জন্য রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্ট করার পরে ইট উইল গো টু দি ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি। ফরেন মিনিস্ট্রিতে যাওয়ার পরে ফরেন মিনিস্ট্রি নিজস্ব উদ্যোগে একটা তদন্ত করবে এবং ওইখানকার ম্যাজিস্ট্রেটকে দিয়ে তারা একটা তদন্ত করাবে। এখন এই যে ম্যাজিস্ট্রেট যে তদন্ত প্রতিবেদনটা দিবে, এই তদন্ত প্রতিবেদনের উপরে আপনার যার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, অর্থাৎ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি সেখানকার হাইকোর্টে আপিল করতে পারবেন। হাইকোর্টের রায় দ্বারা যদি উনি বিক্ষুব্ধ হন সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। তাহলে এটা হচ্ছিল লং প্রসেস বা লং প্রসিডিউর। তো ওরা যদি এটাকে যদি ডিলে করাতে চায় বা ওরা যদি না দিতে চায়, তাহলে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট তাদের কাছে আছে বা তাদের হাতে আছে। অর্থাৎ আপনি বলছেন যে ফিরিয়ে আনাটা এতটা সহজসাধ্য কিছু নয়, কোনোভাবে সহজ না। অনেক ধন্যবাদ জনাব ইকতেদার আহমেদ, ধন্যবাদ ব্যারিস্টার নাজির আহমেদ। দর্শক, শেষ করছি, বিচার বিভাগ নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন অসঙ্গতি অস্বচ্ছতা নিয়ে আলোচনা করছিলাম। আসলে অনেক দীর্ঘ আলোচনার বিষয়, যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। নিশ্চয়ই আমরা আগামীতে এইসব বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শুভরাত্রি, আল্লাহ হাফিজ।